আইনজীবীকে, বিশেষ করে কোন সিনিয়র আইনজীবীকে বা কোনো আইনজীবীকে জেলে যেতে হয় না। 5ই আগস্টের পর 8 মাস কোনো কোর্ট নাই, কোর্ট ভয়ে ভীত। আইনমন্ত্রী যেখানে স্পষ্টভাবে বলে যে সবাইকে বেল দেওয়া, সব কেসে বেল দেওয়া সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের কাজ না। স্বামী পলিটিক্স করত, এই অপরাধে তাকে নাম দিয়া ধরছে মহিলা, তার স্বামী রাজনীতি করত, শিশু 2টা বাচ্চা আছে, একটা 8 বছর একটা 6 বছর, সারাদিন কান্দে, মা বাবা তো জেলে গেছে, মাও কেন জেলে, আমরা মাকে চাই। সেই বেলটাও কিন্তু 2বার 3বার পাওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টে ঠেকে থাকে। ফজলুর রহমান আওয়ামী লীগের আমলে 15 বছর বিএনপির কোন নেতা সাধারণ মামলায়, ওই যে রাজনৈতিক মামলায় বেল পায় না এমন কোন মামলা নাই, সব মামলায় বেল পাইছে। এবং আপনি শুনলে অবাক হবেন, 5,000 লোককে একদিনে বেল দিয়ে দিছে। যান বাড়িতে গিয়ে আগে গিয়ে ঈদ করেন, তারপরে গিয়ে কোর্ট নিচে গিয়ে হাজির। আমি এমনও জানি এমন কোন কোর্ট নাই, বিএনপির অমুক নেতার জজ কোর্ট থেকে হাইকোর্টে আসছে, হাইকোর্টে আসার পরে এমন কোন কোর্ট নাই বিএনপির কোন নেতাকে বেল দেয় নাই। এখন জামিন হয় না। আপনি উদাহরণ দিয়ে বলছিলেন মির্জা ফখরুলের একটা কেসের ক্ষেত্রে ছাড়া আর অধিকাংশ ক্ষেত্রে সব জামিন হয়েছে, এখন জামিন হয় না। আইন আদালতের কি অবস্থা আসলে? এখন আমি আইনের যদি সত্য কথাগুলা বলি, সেই সত্য কথাগুলা বলতে গেলে আমি মনে করি আমাদের মাননীয় প্রধান বিচারপতি সহ সমস্ত বিচারপতিরাই অনেক বেশি উচ্চমানের ব্যক্তি বা ব্যক্তিত্ব, তারা এটাকে অন্য কোনোভাবে নিবেন না। আমি আমার কথাগুলো আমার দিক থেকে বলছি। আমি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ হাসিনা সরকার যখন আপিল বিভাগে হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি জুনিয়র বিচারপতিকে নিয়েছিলেন, সিনিয়র বিচারপতিদেরকে মানে সুপারসিড করে আমি একটা বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যটা আমার মনে হয় যতদিন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থাকবে, ততদিন থাকবে কিনা আমি জানি না, তবে দীর্ঘদিন আমার বক্তব্যটা থাকবে। এই বক্তব্য আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেয়নি। যখন 2 বিচারপতি সুপারসিড করে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার কারণে আমি অনেক কথা বলেছিলাম, এবং এর খেসারত কিন্তু আওয়ামী লীগকে দিতে হয়েছে। সুপ্রিম কোর্টের তখন 7 জন বিচারপতি ছিলেন। 5ই আগস্টের পরে এক ছাড়া কেউ থাকতে পারেন নাই, সবাইকে পদত্যাগ করতে চলে যেতে হয়েছে। তখন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, এই 2টি ডিভিশন মেইনলি কনস্টিটিউশনের মাধ্যমে চলে মেইনলি, আর নিচে যারা আছে ডিস্ট্রিক্ট থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট, তারা পেনাল কোর্ট বা সিপিসি বা সিআরপিসি তে চলে। আমার কাছে মনে হয়েছে ওই কোর্টগুলো সম্পর্কে আলোচনা যত কম করা যায় ততই ভালো, নিচের কোর্টগুলো সম্পর্কে। কারণ নিচের কোর্টগুলো একদম যখন যে সরকার আসে থাকে সেই সরকারের হাতে বন্দী, তারা নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সরকার তার মতো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে সেই কোর্টগুলোকে। আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের সময় সর্বশেষ অবস্থা আমি মনে করতাম খুব খারাপ ছিল। তার আগে 2001 সন থেকে 6 সন পর্যন্ত হাইকোর্ট গুলা খুব ফ্রিলি কাজ করছে, তাও মনে হয় না কতটা ছিল। আমি খুব ক্লিয়ারলি আপনাদেরকে বলি, এর আগে 1991 থেকে 1996 এবং 96 থেকে 2001 দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার শাসনামলে 2 বেলায় কিছুটা ফ্রি ছিল। তখনও দলীয় ভাবে জজ নিয়োগ হতো, জাস্টিস নিয়োগ হতো, এমনকি জেলার প্রেসিডেন্ট বিএনপির
তারাও কিন্তু জজ হিসাবে নিয়োগ পেয়েছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে তারা ভালোভাবে তারা বিচার বিভাগ পরিচালনা করেছে। তাদের সেই কোনো পক্ষপাতিত্ব ছিল না। আওয়ামী লীগের সময় ওই সময়টা তাই ছিল। আমি ওই জিনিসগুলো এই কারণে বলছি। তারপরও বলবো যে সবচেয়ে খারাপ সময় ছিল শেখ হাসিনার 15 বছর। এখন বলবেন যে 5ই আগস্টের পরে যে 8 মাস, সেই 8 মাসের সঙ্গে কিভাবে তুলনা করবেন? 5ই আগস্টের পর 8 মাস কোনো কোর্ট নাই, কোর্ট ভয়ে ভীত। কথাটা খুব বুঝলাম না। সঠিকভাবে এই কোর্টে বিচার বিভাগ পরিচালিত হচ্ছে বলে আমার মনে হয়। শেখ হাসিনার আমলে আমি একদম এক এক করে সমস্ত জাস্টিসদেরকে চিনতাম, যারা কোর্ট থেকে, উকিল থেকে যারা জাজ হয়েছিলেন, সেই উকিল থেকে যারা জাজ হয়েছিলেন, বার থেকে যারা জাজ, তাদের সবাইকে আমি চিনতাম। তারা দলীয় জাজ ছিল, দল থেকে নির্বাচিত জাজ ছিল, কিন্তু জাজ হওয়ার পরে তাদের মধ্যে একটা সাহসও ছিল যে আমাদেরকে ইচ্ছা করলে সরকারে সবকিছু করতে পারবে না। আমি দেখেছি এমন জাজও ছিল যিনি কোর্টে বসছে 5,000 বিএনপির কর্মী ঈদের আগে আসছে আগাম জামিন নেওয়ার জন্য, 5,000 আমি বললাম। এবং কোর্টটা আমি বলতে পারবো, কোর্টে যিনি বসা ছিলেন প্রধান মানে সিনিয়র বিচারপতি, তিনি এখনো আছেন, তার নামও বলতে সবাই জানে বাংলাদেশে। এই কোর্টে যখন আসলো, আমার মনে হয় হাসিনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এইভাবে বেল দিলে আমরা দেশ চালাবো কি করে। তখন সেই জাস্টিস বলছিলেন, সেই বিচারপতি বলছিলেন, আমি কাকে বেল দিব না দিব সেটা আইন দ্বারা নির্ধারিত হবে, কারণ নির্দেশ দ্বারা না। কথাটা খুব ক্লিয়ারলি, এবং এটা ডিএজিকে স্পষ্টভাবে, অ্যাটর্নি জেনারেলকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল আমি কাকে বেল দিব না দিব, আগাম জামিন দিব না দিব, এইটা কারণ নির্দেশ দ্বারা নির্ধারিত হবে না, আইন দ্বারা নির্ধারিত হবে। এবং আপনি শুনলে অবাক হবেন, 5,000 লোককে একদিনে বেল দিয়ে দিচ্ছে। যান বাড়িতে গিয়ে আগে গিয়ে ঈদ করেন, তারপরে গিয়ে কোর্ট নিচে গিয়ে হাজির। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তার কোর্ট কিন্তু বদল হয় নাই, তার কোর্ট ঠিক ছিল। আমি এমনও জানি এমন কোন কোর্ট নাই বিএনপির অমুক নেতার জজ কোর্ট থেকে হাইকোর্টে আসছে, হাইকোর্টে আসার পরে এমন কোন কোর্ট নাই বিএনপির কোন নেতাকে বেল দেয় নাই। একমাত্র একটা কেসে কি কারণে যেন একটা বিতর্কের কারণে রুল দেওয়ার পরেও ফখরুল ইসলাম আলমগীরের রুলটা ডিসচার্জ হয়ে গেল, তাকে বেল দিল না। আমি খুব কষ্ট পাইছি। কিন্তু আবার অবাক কাণ্ড হলো, যেদিন রুল দিয়ে বেল দিল না, নট প্রেস করলো, তার 3 দিন পরে আবার জজ কোর্ট থেকে একই মামলায় জনাব ফখরুল ইসলাম আলমকে বেল দিয়ে দিল। এটা যদি সরকারের যদি অনুমতি না থাকতো অথবা যদি সরকারের সম্মতি না থাকতো, এই বেলটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেত। এটা আমি সত্য কথা বলছি এই কারণে যে আমি পৃথিবীতে মরে যাব, আমার কথাগুলো থেকে যাবে, আমাকে যাতে মানুষ মিথ্যাবাদী না বলে। ফজলুর রহমান আওয়ামী লীগের আমলে 15 বছর বিএনপির কোন নেতা সাধারণ মামলায়, ওই যে রাজনৈতিক মামলায় বেল পায় না এমন কোন মামলা নাই, সব মামলায় বেল পাইছে। এমনকি 14 বছরের জেল যাদের হয়েছে কি বলে দুর্নীতির মামলায়, আমি নাম বলতে পারবো সিরিয়ালি, তাদেরও 1-2 মাস 3 মাস পরে সবার বেল হয়ে গেছে। এমনকি যদি কোনো আইনজীবীর নামে যদি 14 বছরের জেল হয়েছে দুর্নীতির মামলা, বিএনপি নেতা, ওনারা জেলে যাওয়ার লাগছে না, একদিন পরেই বেল হয়ে গেছে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? বেল জান দিলাম আপনাকে, আমাদের আইনজীবীকে বেল দিয়ে দিলাম। এবং বিএনপির আমল, আওয়ামী লীগের আমলে কোন আইনজীবীকে, বিশেষ করে কোন সিনিয়র আইনজীবীকে বা কোন আইনজীবীকে জেলে যেতে হয় না। মামলা হয়েছে, জেলে যেতে হয় না। খুব ক্লিয়ার ভাবে কথাটা বলছি। যেমন আমি ফজলুর রহমান, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমি এই হাতে গোনা কয়েকদিনের মধ্যে বেল পেয়ে গেছি। প্রথমে হাইকোর্ট থেকে, পরে এপিলেট ডিভিশন, যে না ফজলুর রহমানের মতো আইনজীবীকে জেলে রাখা যাবে না। তখন কিন্তু আওয়ামী লীগের আমল ছিল। এখন যে জিনিসটা হয়েছে, এখন আর কে 2টা কোর্ট ছাড়া
হাইকোর্টের 2টা বেঞ্চ ছাড়া 50টা বেঞ্চ আছে, 2টা বেঞ্চ ছাড়া অন্তত 10 থেকে 12টা ক্রিমিনাল মোশন বেঞ্চ আছে, কেউ আগাম জামিন শুনে না। 2টা কোর্ট শুনে, 2টা বেঞ্চ শুনে। আমি খুব ক্লিয়ারলি বলতেছি, সেই 2টা বেঞ্চের মধ্যে একটা বেঞ্চ হলো 5ই আগস্ট কেন্দ্রিক কোনো মামলার বেইলই দেয় না, আগাম জামিন দেয় না, একটা বেঞ্চ। আরেকটা বেঞ্চ আছে, উনি অনেক দয়া করে সাহসিকতার সঙ্গে আমার মনে হলো শুধু একটা বেঞ্চ সবাইকে জামিন দিয়ে দিচ্ছে, যান আপনাকে আগাম জামিন দেওয়া হলো 8 সপ্তাহ 6 সপ্তাহ, ওখানে গিয়ে জেল খাটতে পারে, আবার আসতে পারে বেইলও কেউ কেউ পায়। কিন্তু ওই বেইলটা যে পায়, ওই বেইলটা পাইলে পরে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের চেম্বার জজে যায় হলো সরকার, ডিএজি সাহেব যায় বা অ্যাটর্নি জেনারেল সাহেব যায়, গিয়ে বলে যে মাই লর্ড 177 জন আসামি, উনি 175 নম্বর, উনার নামে কোনো অন্যায় অভিযোগ নাই, কিন্তু ওর নামটা এফআইআর এ আছে। নামটা এফআইআর এ থাকলে পাস হয়ে, আমি খুব ক্লিয়ারলি বলতেছি, কারণ একদিন আমারও এই সময় আসবে, আমাকেও কেউ বেল দিবে না, আমি জেলখানাতে পড়ে মরবো। আমি যেহেতু বিএনপি করি, যে আমার যে দুর্দিন আসবে, কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমি ফজলুর রহমানও জেলখানায় পড়ে মরবো, সেই কারণে আমি বলতেছি বিনা দোষে আমিও পড়ে মরবো। এফআইআর এর নাম থাকলে সুপ্রিম কোর্ট চেম্বার জজ কোনোদিন বেল দেয় না, ওইটা পাঠায় দেয় ফুল বেঞ্চে। ফুল বেঞ্চ গিয়ে আবার 2 মাস 3 মাস পরে, এটা 2 মাস পরে শুনে বেল দেয় না, বা বেলটা বহালও রাখে না, আবার পাঠায় দেয় হাইকোর্টে, যে রুলটা যে ছিল রুলটা হিয়ারিং করে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় রুল হিয়ারিং করে আবার হাইকোর্ট বেল দিছে, তখন সরকার আবার সুপ্রিম কোর্টে আসে চেম্বার জজ, এবং এইটা এসে এপিলেট ডিভিশনে 2 মাস 3 মাস থেকে থাকে। এবং এইটা আমি দেখছি একদম নির্দোষ, এমনকি মহিলাদের ক্ষেত্রে জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই, তার স্বামী পলিটিক্স করত, এই অপরাধে তাকে নাম দিয়ে ধরছে মহিলা, তার স্বামী রাজনীতি করত, শিশু 2টা বাচ্চা আছে, একটা 8 বছর একটা 6 বছর, সারাদিন কান্দে, মা বাবা তো জেলে গেছে, মাও কেন জেলে, আমরা মাকে চাই। সেই বেলটাও কিন্তু 2বার 3বার পাওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টে ঠেকে থাকে। আমি কেন বলছি সুপ্রিম কোর্টকে দোষ দিছি না, কারণ আইনমন্ত্রী যেখানে স্পষ্টভাবে বলে যে সবাইকে বেল দেওয়া, সব কেসে বেল দেওয়া সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের কাজ না, যখন বলে যে তখনই সুপ্রিম কোর্টের উচিত ছিল তার নামে একটা রুল জারি করা। আসিফ নজরুল কিন্তু এই পৃথিবীর 4th আসমানে থাকে না, একদিন কিন্তু মাটিতে নামতে হবে জনাব আসিফ নজরুলকে, আইনমন্ত্রীকে। উনি কিন্তু 4th আসমানে থাকে না, উনি আমাকে জেলে নিয়ে যেতে পারেন এখন, কিন্তু একদিন তো তাকে জবাবদিহি করতে হবে। উনি কেন এই কথাটা বলছিলেন? তখন তো কোর্ট বলা উচিত ছিল না, তাইলে আর আমাদের কোর্ট আর আমাদেরকে ক্রিমিনাল বেঞ্চ আমাদেরকে দিয়েন না, আইনগতভাবে আমরা বিচার করতে না পারলে নির্দেশের মতো করে আমরা কনস্টিটিউশনাল কোর্ট বিচার করতে, এটা কিন্তু আছে। আমি কেন কথাটা বলতেছি, 2টা কথা আমি খুব ডেঞ্জার, 3টে কথা আমি বলি এখন যা চলছে। আপনি আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, অন্য পার্টি করেন, আপনি আমার বিরোধী, আমি সরকার, আমি যুদ্ধে জয়লাভ করছি, সেই কারণে আপনার বাড়িটা পুরাই দেব, আপনার ছেলে মেয়ে থাকবে বস্তিতে, আপনি জেলখানায় থাকবেন, আপনার বাড়ি ঘর সব আমি পুরাই দিব। এইটা আমি সমর্থন করি না। কেন সমর্থন করি না? কারণ আরেকবার আমিও বিরোধী দলে গেলে যার বাড়ি আজকে পুরাই দিলাম, সে ক্ষমতা আসলে সে আমার বাড়ি পুরাবে, আমার ছেলে মেয়ে উপস্থিত থাকবে। এই যে পলিটিক্যাল কালচার শুরু হয়েছে, এটাকে আমি ঘৃণা করি, প্রতিবাদ না শুধু ঘৃণা করি। 1 2 আমি ক্ষমতায় আছি বলেই যে দোষী তার উপর অত্যাচার করব, যে নির্দোষ তাকে আমি মামলায় জড়ায় দেয়া দিনের পর দিন, মাসের পর মাস পলাতক থাকতে অথবা জেলখানায় থাকার ব্যবস্থা করব, এইটা আমি সমর্থন করি না। আমি একদম আমি আপনাকে বলি কেন সমর্থন করি না, কারণ বাংলাদেশটা জোয়ার ভাটার, যা বাংলাদেশটা না পৃথিবী, গণতন্ত্র যদি থাকে, এই সেই দিন বাইডেন ছিল, আজকে আছে ট্রাম্প, 2 জন 2 দলের। এই সেই দিন ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টি ছিল, আজকে আছে লেবার পার্টি।
এরা কি এরকম করে? বাড়িঘর পুরায় দেয়, জেলখানায় নেয়। আমি তো দেখলাম লেবার পার্টি যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ইন্ডিয়ান বংশোদ্ভূত, উনি হাতের মধ্যে একটা ব্যাগ দিয়ে বউয়ের হাতে ধরে হাইটে হাইটে প্রধানমন্ত্রীর বাসার থেকে হাসতে হাসতে বেরিয়ে চলে যেত। আমি ডরাই, আমি ভীত এখন যে আবার যদি আমরা বিরোধী দলে যাই, বিএনপি, আমি কোন দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কোন দিন আবার আমাদের সমস্ত নেতারা আবার জেলখানায় গিয়া আবার ক্ষমতা আসলে পরে আমাদের বাড়িঘর পুড়ে। সেই কারণে আমি চাই না এই কালচার এই দেশে। আমি শেষ কথাটা বলতেছি, তবে আওয়ামী লীগ যে অপরাধটা করছে ম্যাডাম খালেদা জিয়ার উপরে, তার বিচারের ব্যাপারে এইটা খুব ঘৃণার ব্যাপার করছে, এবং এইটার জন্য তাদের একদম হাত জোর করে মাপ চাওয়া উচিত। এই কাজটা সঠিক হয়নি, ম্যাডাম খালেদা জিয়ার উপরে অত্যাচার করা হয়েছে। এর বাইরে কোন সাধারণ পলিটিক্যাল কেসে অকরণে বিচার আচারে অনেক কিছু করছে, কিন্তু বেলের ব্যাপারে